হাই, মাই নেম ইজ শুভদীপ কয়াল। আই এম এ বায়োলজি টিচার। আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নিং, ওই চ্যানেলে আইসিএসসি ক্লাস 9-এর একটা চ্যাপ্টার আমি আজ স্টার্ট করছি, সেটা হলো টিস্যু। এই চ্যাপ্টারে আমরা দেখব প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল টিস্যু। তার মধ্যে অ্যানিমেল টিস্যুটা আজকের আমরা পড়বো, তার কারণ যেহেতু আমরা হিউম্যান অ্যানিমেল, তাই অ্যানিমেল টিস্যুটা পড়লে ভালো লাগবে। তো আজকে আমরা স্টার্ট করছি অ্যানিমেল টিস্যু। এবার টিস্যু কি জিনিস? টিস্যু হলো দ্য টিমস অফ ওয়ার্কার্স। এই লাইনটার মানে হলো একটা টিম কখন তৈরি হয়, যখন অনেকগুলো ওয়ার্কার একসাথে একটা কাজ করে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি পড়াচ্ছি, আমার সাথে আরো অনেক টিচার পড়াচ্ছেন, তাহলে সবাই মিলে আমরা কি করছি না, একটা স্টুডেন্টকে পড়াচ্ছি, তাহলে আমরা একটা টিম, টিমের মধ্যে আমরা আছি। ঠিক তেমনই আমরা যদি টিস্যুকে দেখি, কি বলছে, এ টিস্যু ইজ এ গ্রুপ অফ সিমিলার সেলস পারফর্মিং এ স্পেসিফিক ফাংশন। ঠিক আছে, তাহলে সেলগুলো যদি সিমিলার হয় এবং তারা যদি প্রত্যেকে একটা পার্টিকুলার ফাংশন শো করে, তাদেরকে একসাথে কি বলা হবে? টিস্যু বলা হবে। সেই কারণে আমি আন্ডারলাইন করে দিয়েছি সিমিলার সেলস আর স্পেসিফিক ফাংশন, তবেই সেটা কি হবে? টিস্যু। এই টিস্যুর আন্ডারে আছে এপিথেলিয়াল টিস্যু, মাসকিউলার টিস্যু, নার্ভাস টিস্যু। এই এপিথেলিয়াল টিস্যু কিন্তু কি দিয়ে ফর্ম হয়েছে? এপিথেলিয়াল সেলস দিয়ে। তাহলে এই সেলের আন্ডারে আমি লিখতে পারতাম এপিথেলিয়াল সেলস। তারা প্রত্যেককে যদি একটা স্পেসিফিক ফাংশন শো করে, তখন তাদেরকে বলা হবে এপিথেলিয়াল টিস্যু। এবারে যখন আমরা টিস্যু থেকে অর্গানে যাব, তখন কি হবে? অনেক রকমের টিস্যু মিলে তখন একটা অর্গান হবে। পার্টিকুলার একটা টিস্যু সে কোনো অর্গান ফর্ম করতে পারবে না। যেমন টাং, টাংয়ের আন্ডারে কে কে আছে? এপিথেলিয়াল টিস্যু, মাসকিউলার টিস্যু, নার্ভাস টিস্যু। এতগুলো টিস্যু মিলে তবেই কিন্তু একটা অর্গান ফর্ম করেছে। আবার যখন একটা অর্গান সিস্টেম দেখে নেব, যেমন অ্যাজ ফর এক্সাম্পল ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে অনেকগুলো অর্গান আছে। অ্যাজ ফর এক্সাম্পল মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোম্যাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। তাহলে এতগুলো অর্গান মিলে একটা ডাইজেস্টিভ সিস্টেম ফর্ম করেছে। শুধু ডাইজেস্টিভ সিস্টেম না, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এত রকমের অর্গান সিস্টেম যখন একসাথে একটা জায়গায় আসছে, তখন তাদেরকে বলা হচ্ছে অর্গানিজম। যেমন আমি হিউম্যান, তাহলে হিউম্যানের বডিতে অনেক রকমের অর্গান সিস্টেম আছে। পার্টিকুলার একটা অর্গান সিস্টেম অনেক রকমের অর্গান নিয়ে ফর্ম হয়। সেই অর্গানের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ টিস্যু আছে। আবার একটা টিস্যুর ভিতরে সিমিলার কাইন্ড অফ সেল আছে, যারা মিলে ওই ফাংশনটা করেছে। তো এটা হলো আমাদের ওভারঅল আইডিয়া, যে কিভাবে সেলস থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে অর্গানিজম। এই যে আমাদের হিউম্যান বডি, এর ভিতরে যত পার্টস আছে সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অর্গানিজম হিউম্যান, এর আন্ডারে কি আছে? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে যে কোনো একটা অর্গান যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। আবার একটা সিঙ্গেল অর্গানের ভিতরে যে যে টিস্যু আছে, অ্যাজ ফর এক্সাম্পল নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যুতে ডিস্টার্ব হলো, কোনো একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করলো এবং তার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল। কেন প্যারালাইসিস হলো? তার কারণ কি? হাতের ওই পোর্শনটাই মেবি নার্ভাস টিস্যুটা ড্যামেজ হয়েছে। এর ফলে ব্রেন থেকে যে সিগন্যাল যাচ্ছে, সেই সিগন্যাল অনুযায়ী হাতটা কোনো কাজ করতে পারছে না। তার মানে নার্ভাস টিস্যু আবার কি দিয়ে ফর্ম করছে? নার্ভ সেল দিয়ে। তাহলে বোঝাই যাচ্ছে, সেটা সেলস হোক, টিস্যু হোক, অর্গান হোক, অর্গান সিস্টেম হোক, বা অর্গানিজম হোক, যদি সেটা প্রপার ওয়েতে কাজ না করে, তাহলে কিন্তু একটা অর্গানিজম তার সারা দিনের যে কাজকর্ম, সেটা কিন্তু পারফেক্টলি করতে পারবে না। তাহলে এই স্লাইডে আমরা একটা টিস্যু সম্পর্কে আইডিয়া করলাম। নেক্সট স্লাইডে অ্যানিমেল টিস্যুর আন্ডারে আমরা কি কি পড়বো সেই নিয়ে ডিসকাস হবে। এই স্লাইডে আমরা দেখে নেব অ্যানিমেলে কি কি টিস্যু আছে। তাহলে অ্যানিমেল টিস্যুস এর আন্ডারে আমরা ডিটেলে পড়বো এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু। এই টিস্যুগুলোর মধ্যে এখন আমরা স্টার্ট করছি এপিথেলিয়াল টিস্যু। ইট ইজ এ থিন, প্রোটেক্টিভ, কন্টিনিউয়াস সিট অফ সেলস। তাহলে মেনলি এপিথেলিয়াল টিস্যু কি দিচ্ছে? প্রোটেকশন দিচ্ছে। আর কি? খুব থিন হয়, এই টিস্যুটা কিন্তু থিন। এবারে যদি লোকেশন আমরা দেখে নিই, ইট কভার্স দ্য সারফেস অফ দ্য বডি, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের স্কিন, অ্যান্ড লাইনস দ্য ভেরিয়াস বডি ক্যাভিটিস, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের ব্লাড ভেসেলস। তার ভিতরে যে লেয়ারটা, সেটা কে তৈরি করেছে? এপিথেলিয়াল টিস্যু। ইট কভার্স দ্য সারফেস অফ দ্য বডি অ্যান্ড লাইনস দ্য ভেরিয়াস বডি ক্যাভিটিস অ্যান্ড ইন্টেস্টিনাল অর্গান ইনক্লুডিং দ্য ব্লাড ভেসেলস। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখে নিই, the outermost layer of the skin and the lining surfaces of the mouth, nose, lungs, stomach, etc. তাহলে এই যে জিনিসগুলো আমরা নাম বললাম, লাংস, নোজ, তাহলে এর যে কভারিং, সেটা কে দেয়? এপিথেলিয়াল টিস্যু।
শেপ ফ্ল্যাট, কিউবয়েডাল অ্যান্ড কলিউমনার। তাহলে এই যে শেপ ডিফারেন্ট টাইপস, কেউ ফ্ল্যাট হয়, কেউ কিউবয়েডাল হয়, কেউ কলিউমনার হয়। তাহলে এইগুলোর উপর বেস করে আমরা অনেক রকমের এপিথেলিয়াল টিস্যু নেক্সট স্লাইডে দেখে নেব। The cells of the epithelial tissue fit tightly together, leaving no space between them. তাহলে এই যে টিস্যুটা আছে এর একটা সেল আরেকটা সেলের সাথে এতটাই টাইটলি প্যাক, ওদের মধ্যে কোনো ফ্রি স্পেস থাকে না। সেলের মধ্যে যে ফ্রি স্পেস সেটা কিন্তু অ্যাবসেন্ট। তাই লেখা হয়েছে দ্য সেলস অফ দ্য এপিথেলিয়াল টিস্যু ফিট টাইটলি টুগেদার, লিভিং নো স্পেস বিটুইন দেম। মেন ফাংশন কি? প্রোটেকশন। প্রোটেকশন কে দিচ্ছে? স্কিন। তাহলে স্কিনটা কি দিয়ে তৈরি হয়েছে? এপিথেলিয়াল টিস্যু। অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন কে করে? স্মল ইন্টেস্টাইন। সেইটা করতে কোন টিস্যু হেল্প করে? আমাদের এপিথেলিয়াল টিস্যু। তাহলে ওভারঅল একটা জিনিস বুঝে গেলাম, এপিথেলিয়াল টিস্যুর মেন ফাংশন হচ্ছে প্রোটেকশন দেওয়া, সিক্রেশন করা, ঠিক আছে, আর কি আছে? অ্যাবজর্পশন করা। এই টিস্যুটা অনেকটা ফ্ল্যাট হয়, এই সেলগুলো টাইটলি প্যাক থাকে আর ডিফারেন্ট শেপের হয়, কোনোটা ফ্ল্যাট, কোনোটা কিউবয়েডাল, কোনোটা কলিউমনার। আর যেখানে যত প্রোটেক্টিভ লেয়ার দরকার সেটা ফর্ম করে কে? আমাদের এপিথেলিয়াল টিস্যু। নেক্সট স্লাইডে আমরা যে ধরনের এপিথেলিয়াল টিস্যু আছে সেটাকে স্টাডি করে নেব। এই স্লাইডে আমরা দেখব স্কুয়ামাস এপিথেলিয়াম। স্কুয়ামাস এপিথেলিয়াম সেলস থিন, ফ্ল্যাট উইথ প্রমিনেন্ট নিউক্লি। তাহলে স্কুয়ামাস এপিথেলিয়ামের যে সেলসগুলো আছে তারা থিন, ফ্ল্যাট আর নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে। এই সেলগুলো একটা বেসের উপরে থাকে, তাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। যে কোনো এপিথেলিয়াল সেল তাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই এই বেসমেন্ট মেমব্রেনটা থাকবে। আর সেলগুলো কি? টাইটলি প্যাক। এর ফলে দুটো সেলের মাঝে কোনো স্পেস থাকছে না। এটা এপিথেলিয়াল সেল, এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এবারে বলছে এক্সাম্পল হিসাবে যদি দেখা যায় লাইনিং দ্য মাউথ, তাহলে আমাদের যে মাউথ তার ভিতরে যে বাক্কাল ক্যাভিটি, তার যে লেয়ারটা আউটার সারফেস, সেটাকে ফর্ম করছে কে? স্কুয়ামাস এপিথেলিয়াম। নাসাল ক্যাভিটিস, ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, তাহলে এই সব জায়গায় স্কুয়ামাস এপিথেলিয়ামকে দেখতে পাওয়া যায়। ছবি দেখেই বোঝা যাচ্ছে, এই যে পিকচারটা দিয়েছি আমি, যেটা ফ্ল্যাট টাইটলি প্যাকড। এবারে বলছে দ্য স্কুয়ামাস এপিথেলিয়াম প্রোটেক্টস দ্য আন্ডারলাইং পার্টস ফ্রম দ্য মেকানিক্যাল ইনজিউরি, জার্মস, হার্মফুল কেমিক্যালস অ্যান্ড ড্রাইং আপ। তাহলে যে কোনো ইনজিউরি থেকে সাপোর্ট দিচ্ছে কে? এই স্কুয়ামাস এপিথেলিয়াম। এবারে দুটো ডায়াগ্রাম আমরা দেখে নিই। এটা হলো ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের ভিতরে যে লেয়ারটা আছে সেটাকেও কে ফর্ম করছে? স্কুয়ামাস এপিথেলিয়াম। কিন্তু এর একটা স্পেশাল নাম আছে, তার নাম এন্ডোথেলিয়াম। এটা কিন্তু স্কুয়ামাস এপিথেলিয়ামই, কিন্তু এটা ব্লাড ভেসেলসে আছে বলে নামটা চেঞ্জ করে আমরা দিয়েছি এন্ডোথেলিয়াম। এবারে যদি আমাদের স্কিন দেখি, এই স্কুয়ামাস এপিথেলিয়াম তখন আর একটা লেয়ারে নেই, মাল্টিপল লেয়ারে আছে। এখানে আমি কটা লেয়ার দিয়েছি? 1 2 3। এরা প্রত্যেকেই কিন্তু স্কুয়ামাস এপিথেলিয়াম, কিন্তু এরা যেহেতু লেয়ারে আছে এর নাম হয়ে যাচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে আমাদের যে স্কিনে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, বাক্কাল ক্যাভিটিতে স্কুয়ামাস এপিথেলিয়াম, ব্লাড ভেসেলসে এন্ডোথেলিয়াম, ইভেন লাংসের যে অ্যালভিওলাই তার ভিতরেও থাকে স্কুয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই স্কুয়ামাস এপিথেলিয়াম কি করছে? প্রোটেকশন দিচ্ছে। এবারে আমরা দেখে নেব কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম নাম হওয়ার কারণ এই টিস্যু সেলগুলো কিউব লাইক স্ট্রাকচারের মতো দেখতে। ইট ইজ ফাউন্ড ইন সাম পার্টস অফ কিডনি টিউবিউলস অ্যান্ড ইন সাম গ্ল্যান্ডুলার ডাক্টস such as those of salivary glands and pancreatic duct। এর ওভারঅল স্ট্রাকচার যদি আমরা দেখে নিই, তাহলে এটা নিউক্লিয়াস, কিউব লাইক সেলস আর বেসমেন্ট মেমব্রেন। যে কোনো এপিথেলিয়াল টিস্যুর তলায় যে সাপোর্ট, সেই বেসমেন্ট মেমব্রেন কিন্তু অবশ্যই থাকবে, সেটা স্কুয়ামাস এপিথেলিয়াম হোক, কিউবয়েডাল এপিথেলিয়াম হোক আর কলিউমনার এপিথেলিয়াম হোক। এবারে এখানে একটা লাইন লেখা হয়েছে ইট ইজ ফাউন্ড ইন সাম পার্টস অফ কিডনি টিউবিউলস। তার মানে কিডনি টিউবিউলসের সব জায়গাতেই কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে না, সাম পার্টস। এবারে কিডনি টিউবিউল মানে কি? সেটা হলো আমাদের নেফ্রন। নেফ্রনের যদি ওভারঅল একটা ডায়াগ্রাম দেখে নিই, এটা হলো আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল, এটা ইফারেন্ট আর্টারিওল, এটা গ্লোমেরুলাস, এটা বোম্যান ক্যাপসুল, কালেক্টিং ডাক্ট, এটা হলো ডিসিটি, এটা পিসিটি, এটা হলো লুপ অফ হেনলি। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস। এই ডায়াগ্রামের আমরা যদি পিসিটি কে স্টাডি করি, সেখানে দেখা যায় একটা স্পেশাল টাইপ অফ কিউবয়েডাল এপিথেলিয়াম সেটা দেখতে পাওয়া যায়, তার নাম ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম।
কিন্তু যদি আমরা ডিসিটি কে স্টাডি করি সেখানে আমরা দেখতে পাই কিউবয়েডাল এপিথেলিয়াম, এই সেলটা যেটা আমরা নিয়ে স্টাডি করছিলাম কিউবয়েডাল এপিথেলিয়াম, তাহলে কিউবয়েডাল এপিথেলিয়াম পাওয়া যাচ্ছে ডিসিটিতে। তারই স্পেশাল টাইপ ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম সেটা পাওয়া যাচ্ছে পিসিটিতে। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় এই যে আমাদের গ্লোমেরুলাসটা যার উপরে আছে এটার নাম হলো বোম্যান্স ক্যাপসুল। ওই বোম্যান ক্যাপসুলসের যে ভিতরের লেয়ার সেখানে আমরা দেখতে পাই স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি এই এপিথেলিয়াম টিস্যুর কাজই হচ্ছে মেনলি প্রোটেকশন দেওয়া, কিছু সিক্রেশন করা। ঠিক আছে, তো এই কিডনি টিউবুলস থেকে আমরা বুঝলাম এর ভিতরে স্কোয়ামাস এপিথেলিয়ামও আছে, কিউবয়েডাল এপিথেলিয়ামও আছে, তার যে স্পেশাল টাইপ ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর কিউবয়েডাল এপিথেলিয়াম নাম হওয়ার মেন কারণই হলো কিউব লাইক সেল হচ্ছে জুড়ে জুড়ে এই কিউবয়েডাল এপিথেলিয়ামটাকে ফর্ম করেছে। এবারে আমরা দেখে নেব কলিউমনার এপিথেলিয়াম। তো কলিউমনার এপিথেলিয়াম নামটা হওয়ার মেন কারণই হলো সেলগুলো কলাম লাইক, contains vertically arranged cylindrical or brick-like cells. Columnar epithelium is generally found in the inner lining of the stomach and intestine. তাহলে এটা মেনলি পাওয়া যাচ্ছে স্টোমাক আর ইন্টেস্টাইনের ইনার লাইনিং এ। এই কলিউমনার এপিথেলিয়ামে যদি ওভারঅল ডায়াগ্রাম আমরা দেখে নিই, এটা কলাম লাইক সেল, নিউক্লিয়াস, বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন থাকবেই, তার কারণে এই সেলগুলোর সাপোর্ট দেওয়ার জন্য। এই কলিউমনার এপিথেলিয়ামকে আবার দু ভাগে ভাগ করা হয়, একটা হলো সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম আর একটা গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম হলো যদি কলিউমনার এপিথেলিয়ামের উপরে সিলিয়া থাকে, প্রোটোপ্লাজমিক প্রজেকশন, তাহলে সেটাকে বলা হবে সিলিয়েটেড। আর যদি এই কলিউমনার এপিথেলিয়াম কোনো গ্ল্যান্ডকে ফর্ম করে তখন তাকে বলা হবে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। তো সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম, দ্য সেলস অফ সিলিয়েটেড এপিথেলিয়াম হ্যাভ থ্রেড লাইক প্রোটোপ্লাজমিক প্রজেকশনস called cilia at their free end। তাহলে ফ্রি এন্ডে তাহলে সিলিয়া দেখতে পাওয়া যাচ্ছে, ফ্রি এন্ড এইটা, এখানে সিলিয়া আছে। the cilia constantly keep lashing and move the material enter this region। তাহলে এটা কন্টিনিউয়াসলি ল্যাশিং করতে থাকে। লোকেশন কি? লাইনিং অফ দ্য ট্র্যাকিয়া অর উইন্ড পাইপ। তাহলে সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়ামটা উইন্ড পাইপে দেখতে পাওয়া যায়। এবারে দেখে নেব গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, contains some large cells which secrete some chemical substances। Location sweat glands, tear glands, liver, lining of the stomach and intestine। তাহলে যেখানে গ্ল্যান্ড ফর্ম হচ্ছে সেখানে কিন্তু এই কলিউমনার এপিথেলিয়ামের স্পেশাল টাইপ গ্ল্যান্ডিউলার এপিথেলিয়ামকে দেখতে পাওয়া যায়। ধরে নিচ্ছি এটা একটা গ্ল্যান্ড, এটা একটা ডাক্ট, এখান থেকে যখন কোনো কেমিক্যাল সিক্রেশন হবে এই ডাক্ট থেকে বেরিয়ে আসবে। তাহলে এই যে গ্ল্যান্ডটাকে ফর্ম করেছে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, এটা ওভারঅল আমাদের একটা আইডিয়া হলো যে কলিউমনার এপিথেলিয়াম কেমন দেখতে হয়। এবং এই কলিউমনার এপিথেলিয়ামের আন্ডারে দু রকমের আমাদের এপিথেলিয়াম আছে, একটা সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম আর গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। এবারে আমরা দেখে নেব স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম নামটা হওয়ার কারণ হলো এই এপিথেলিয়ামে একের বেশি লেয়ার একসঙ্গে থাকে। আমরা যখন স্কোয়ামাস এপিথেলিয়াম পড়ছিলাম আমরা বলেছিলাম যে স্কিন থাকে, স্কিনের যে লেয়ার সেটা কিন্তু একের বেশি, তাই এটার নাম হলো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ফাউন্ড ইন দ্য স্কিন অ্যান্ড কর্নিয়া। আমাদের যে আয়ের একদম সামনে যে ট্রান্সপারেন্ট পোর্শন কর্নিয়া সেটাও কিন্তু ফর্ম হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে। ইট ইজ কম্পোজড অফ সেভারেল লেয়ার্স, যাকে বলা হচ্ছে স্ট্রাটা অফ দ্য সেম অর ডিফারেন্ট কাইন্ডস অফ এপিথেলিয়াল সেলস। এটা হলো আমাদের স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, যেখানে একের বেশি লেয়ার থাকে, সেটা সেম কাইন্ডস অফ এপিথেলিয়াল সেল দিয়ে হতে পারে আর ডিফারেন্ট কাইন্ডস দিয়েও হতে পারে। তো আমরা যে টপিকটা ডিসকাস করছিলাম টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু, এই স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামটা হচ্ছে সব থেকে শেষ। এর নেক্সট স্লাইডে আমরা অন্য যে অ্যানিমেল টিস্যুগুলো আছে সেটা আমরা দেখে নেব। এবারে আমরা দেখে নেব কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু binds one tissue with another and also connects various organs keeping them in their proper place। তাহলে কানেকটিভ টিস্যুর কাজ হলো ডিফারেন্ট টাইপ অফ টিস্যুকে বাইন্ডস করা এবং কোনো একটা অর্গ্যানকে তার প্রপার পজিশনে ধরে রাখা। সেই এই কারণেই লেখা হয়েছে দ্য কানেকটিভ টিস্যু বাইন্ডস ওয়ান টিস্যু উইথ অ্যানাদার। তাহলে একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যুকে কি বাইন্ড করা। অ্যান্ড অলসো কানেক্টস ভেরিয়াস অর্গ্যানস।
ডিফারেন্ট টাইপ অফ অর্গ্যানসকে তার প্রপার প্লেসে ধরে রাখা। এবারে বলছি ইট হ্যাজ 3 ক্যারেক্টারিস্টিক্স। 1 নম্বর, অ্যাবান্ডেন্স অফ ইন্টারসেলুলার সাবস্টেন্স দ্য ম্যাট্রিক্স। এবারে এই যে টিস্যুটা, টিস্যু কি দিয়ে ফর্ম হচ্ছে? সেল দিয়ে। সেলের চারপাশে যে স্পেস থাকে তাকে কি বলা হয়? ইন্টারসেলুলার স্পেস। সেই ইন্টারসেলুলার স্পেসে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার থাকে, লিকুইড থাকে, যেটাকে আমরা বলছি ম্যাট্রিক্স, যেটা অ্যাকচুয়ালি নন লিভিং পার্ট অফ দ্যাট টিস্যু। তাহলে অ্যাবান্ডেন্স অফ ইন্টারসেলুলার সাবস্টেন্স দ্য ম্যাট্রিক্স, ফিউয়ার সেলুলার এলিমেন্ট। তাহলে এই টিস্যুতে যে সেলুলার পার্ট সেটা কিন্তু খুব কম থাকে, আর কি থাকে? ফাইবার্স। তাহলে ওভারঅল এই ক্যারেক্টারটা লিখতে দেয় পরীক্ষায়। এবারে যদি আমরা দেখি টাইপস অফ কানেকটিভ টিস্যু, যেটা আমরা নেক্সট স্লাইডে ডিটেলসে স্টাডি করব। 1 নম্বর, কানেকটিভ টিস্যু প্রপার। এটারই মেন কাজ বিভিন্ন টিস্যুকে একটার সাথে আরেকটাকে জয়েন করানো, বাইন্ডিং করানো, প্যাকেজিং করানো। সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, এর আন্ডারে মেনলি পড়ছে আমাদের বোন অ্যান্ড কার্টিলেজ, যেটা আমাদের বডির ফ্রেমওয়ার্ক মানে আমাদের স্কেলিটাল সিস্টেমটা ফর্ম করেছে, তাই এরা সাপোর্ট দিচ্ছে। ফ্লুইড কানেকটিভ টিস্যু, এর আন্ডারে আছে ব্লাড অ্যান্ড লিম্ফ। ব্লাডের কাজ কি? ব্লাডের মেন কাজ হলো অক্সিজেন ট্রান্সফার করানো, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করানো, ফুড মেটেরিয়ালস ট্রান্সপোর্ট করানো। ইভেন তার মধ্যে এটা হচ্ছে আরবিসির কাজ। ডব্লিউবিসির কাজ কি? প্রোটেকশন দেওয়া, অ্যান্টিবডি ফর্ম করা। প্লেটলেটের কাজ কি? ব্লাড ক্লটিংয়ে হেল্প করা। লিম্ফ হচ্ছে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশন টিস্যুতে সাপ্লাই করতে হেল্প করে। এবারে যদি কানেকটিভ টিস্যু প্রপারের কথায় আসি, তাহলে এখানে অ্যারিওলার কানেকটিভ টিস্যু আছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে, তার আন্ডারে আবার টেন্ডন আছে, লিগামেন্ট আছে, অ্যাডিপোস টিস্যু আছে। ইভেন আমরা বলি যে কোনো একটা স্টুডেন্ট খুব মোটা, কেউ একজন রোগা, যার বডিতে ফ্যাট বেশি আছে সে মোটা, তার মানে এই নয় যে ওই স্টুডেন্টের বডিতে অনেক বেশি সেল আছে। অ্যাডিপোস টিস্যুর ভিতরে ফ্যাট স্টোর হয়, এর ফলে কি হয়? ধীরে ধীরে সে মোটা হয়ে যায়। এগুলো আমরা পুরো ডিটেলসে নেক্সট স্লাইডে দেখব। এটা ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। এই স্লাইডে আমরা দেখব কানেকটিভ টিস্যু, এর যে ডিফারেন্ট টাইপস আছে সেটা আমরা ডিটেলসে স্টাডি করব। এর আন্ডারে আছে কানেকটিভ টিস্যু প্রপার। কানেকটিভ টিস্যুর আন্ডারে যেটা ফার্স্ট, কানেকটিভ টিস্যু প্রপার। এই কানেকটিভ টিস্যু প্রপারের আন্ডারে আবার ডিফারেন্ট টাইপস, এরিওলার কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এই এরিওলার কানেকটিভ টিস্যুতে কি বলছে? ইট ইজ মোস্ট ওয়াইডলি স্প্রেড অকারিং বিনিথ দ্য এপিডার্মিস অফ স্কিন। তাহলে এই টিস্যুটা স্কিনের তলায় থাকে। ইট মেক্স দ্য স্কিন এলাস্টিক। এই টিস্যুর জন্যই আমাদের যে স্কিনটা যেটা কি এলাস্টিক। আর কি বলছে? অ্যান্ড হেল্পস ইট টু উইথস্ট্যান্ড পুলিং স্ট্রেন। এবং এই স্কিনটাকে ওই জায়গায় ধরে রাখতে হেল্প করছে এবং তার যে পুলিং স্ট্রেন সেটাকে ধরে রাখছে। 2 নম্বরে আছে অ্যাডিপোস টিস্যু। ইট হ্যাজ স্পেশালাইজ সেলস হুইচ স্টোর ফ্যাট। একটা কথা আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, একটা ছেলে খুব মোটা আর একটা ছেলে খুব রোগা, তাহলে কি তাদের মধ্যে কি সেলের ডিফারেন্সিয়েশন আছে? যে রোগা তার বডিতে কম সেলস আর যে মোটা তার বডিতে বেশি সেলস? অ্যান্সার হবে যে না। তার কারণ কি? যে মোটা তার বডির যে অ্যাডিপোস টিস্যু আছে, তার যে ইন্ডিভিজুয়াল এক একটা সেল, সেখানে অনেক বেশি ফ্যাট স্টোর হয়ে আছে, এই কারণেই সে মোটা। কখনোই সেলের পরিমাণ বেশি থাকার জন্য কেউ মোটা হয় না। তো সেটা হলো ইট হ্যাজ স্পেশালাইজ সেল হুইচ স্টোর ফ্যাট। দিস টিস্যু ফর্মস প্যাডিং আন্ডার দ্য স্কিন অ্যান্ড অ্যারাউন্ড কিডনি, আইবল এটসেট্রা। তাহলে কিডনি, যে দুটো কিডনি আছে তার চারপাশেও আমাদের অ্যাডিপোস টিস্যু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাই এটা হলো আমাদের অ্যাডিপোস টিস্যু। এবারে হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এটা সব থেকে ইম্পর্টেন্ট কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে। এর আন্ডারেই পড়ছে টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। টেন্ডন কি জিনিস? আমার এই যে মাসেল, এই যে মাসেলটাকে বোনসের সাথে আটকে রেখেছে সেটা হলো টেন্ডন। আর দুটো বোনসের মধ্যে যে কানেক্টর সেটাকে বলা হচ্ছে লিগামেন্ট। তাহলে কি বলছে? ইট ইজ মেড আপ অফ ইলংগেটেড সেলস রেফার্ড টু অ্যাজ ফাইবার্স। These fibers are strong and bounded together by areolar tissue. এর আন্ডারে 2 টাইপস, একটা হলো টেন্ডন, কানেক্ট মাসেল টু বোন, আর একটা হলো লিগামেন্ট, কানেক্ট বোন টু বোন। তাহলে এখানে একটা ডায়াগ্রাম আমরা দিয়েছি, এটা একটা বোন, এটা একটা বোন, দুটো বোনকে ধরে আছে, জুড়ে আছে, সেটাকে এই ব্ল্যাক কালারের দেওয়া, সেটা হলো লিগামেন্ট। আর বোনের উপরে যে মাসেল, স্কেলিটাল মাসেল, সেই মাসেলকে এই বোনসের এই জায়গাটায় জয়েন করে রেখেছে, টাইটলি প্যাক করে রেখেছে, সেটা হলো আমাদের টেন্ডন। আর এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এটা কিন্তু অনেক স্কুলে পরীক্ষায় ছবি আঁকতে দেয়, ডায়াগ্রাম অফ
ফাইব্রাস কানেকটিভ টিস্যু, খুব ইজি, ডায়াগ্রামটা খুব ইজি, কিন্তু কি হয় না, প্র্যাকটিস করার জন্য অনেকে এটা পারে না। আমরা যখন কানেকটিভ টিস্যুর যে ইন্ট্রোডাকশন দেখছিলাম আগের স্লাইডে, সেখানে বলা হয়েছিল সেলুলার পার্ট কম থাকে, নন সেলুলার ম্যাট্রিক্স বেশি থাকে। এই ডায়াগ্রাম থেকে বোঝাই যাচ্ছে এইটা 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 এটা চারটে সেলস, এ লেখা হয়েছে নিউক্লিয়াস সেলস। এবারে বাকি আছে নন সেলুলার ফাইবার্স ম্যাট্রিক্স, তার মানে এই টিস্যুতে নন সেলুলার পার্ট বেশি থাকে। এই হলো আমাদের কানেকটিভ টিস্যু প্রপার, এবং তার আন্ডারে যে যে টিস্যু আছে সেটা আমরা দেখে নিলাম। এবারে আমরা দেখে নেব সাপোর্টিভ কানেকটিভ টিস্যু। এই সাপোর্টিভ কানেকটিভ টিস্যুর আন্ডারে দুটো আছে, সেটা হলো কার্টিলেজ অ্যান্ড বোন। কার্টিলেজ কি? কার্টিলেজ ইজ নন পোরাস টিস্যু, ইট হ্যাজ থিকেন্ড ইন্টারসেলুলার সাবস্টেন্সেস ম্যাট্রিক্স, ইট হ্যাজ নো ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস, কার্টিলেজ ইজ সেমি ট্রান্সপারেন্ট অ্যান্ড ইলাস্টিক। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম কার্টিলেজ হচ্ছে নন পোরাস, তাহলে ওর ভিতরে কোনো পোর্স নেই। আর কি বলছে? থিকেন্ড ইন্টারসেলুলার সাবস্টেন্সেস, ঠিক আছে, তাহলে এর হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্সেস হচ্ছে অনেকটা থিক। ইট হ্যাজ নো ব্লাড ভেসেলস, তাহলে কার্টিলেজে ব্লাড সাপ্লাইও নেই, নার্ভসও নেই। কার্টিলেজ ইজ সেমি ট্রান্সপারেন্ট, মানে এটা কিছুটা ট্রান্সপারেন্টের মতো দেখতে হয়। এই হলো আমাদের কার্টিলেজ, যেটা ইম্পর্টেন্ট লোকেশন। কার্টিলেজটা আছে কোথায়? টিপ অফ দ্য নোজ, তাহলে আমাদের নাকের যে টিপ এখানে আছে। এক্সটার্নাল ইয়ার্স, এই কানে আছে। ট্র্যাকিয়া অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউব, মানে আমাদের লাংসের কাছে আছে। বিটুইন ভার্টিব্রি অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লং বোনস, তাহলে লং বোনসের দুদিকে যে এন্ড আছে এখানে কার্টিলেজ আছে, এটা বোন। এবার বলছে বোন, বোন ইজ হার্ড পোরাস টিস্যু, ইট হ্যাজ এ গুড সাপ্লাই অফ ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস, ইট কনসিস্ট অফ বোথ লিভিং সেলস অস্টিওব্লাস্ট অ্যান্ড রিজিড মাস অফ ইনঅর্গ্যানিক সল্টস। তাহলে এখানে লিভিং সেলও আছে, ইনঅর্গ্যানিক সাবস্টেন্সও আছে, কিন্তু পরীক্ষায় যখন লিখতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কার্টিলেজ অ্যান্ড বোন, তখন এই যেগুলো আন্ডারলাইন করা সেটা লিখতে হবে। তাহলে যদি কার্টিলেজ হয় নন পোরাস টিস্যু, ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ হচ্ছে কি অ্যাবসেন্ট, আর কি আছে? এটা এলাস্টিক। বোনস হলে ইট ইজ হার্ড পোরাস টিস্যু, ইট হ্যাজ এ গুড সাপ্লাই অফ ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভস। এটাই হলো আমাদের সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, যেটা আমাদের বডিকে সাপোর্ট দিচ্ছে। তার আন্ডারে দুটো টাইপের টিস্যু আছে, একটা হলো কার্টিলেজ আর একটা হলো আমাদের বোন। এবারে আমরা দেখে নেব ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে ব্লাড অ্যান্ড লিম্ফ। ব্লাড কি করছে না, ব্লাড দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা তার লিকুইড পার্ট, একটা সেলুলার পার্ট। তাহলে লিকুইড পার্ট যেটা আছে তাকে বলা হচ্ছে প্লাজমা, আর সেলুলার পার্ট যেটা আছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আরবিসির কাজ কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো ট্রান্সপোর্ট করতে হেল্প করে। আর হোয়াইট ব্লাড সেল কি করে? প্রোটেকশন দেয়। আর প্লেটলেট সেটা ব্লাড ক্লটিং এ হেল্প করে। এগুলো আমরা ক্লাস 10-এ ডিটেলসে স্টাডি করব। এবারে এই যে লিকুইড পার্ট, এটা ব্লাডেরই একটা পোর্শন। এবারে 55% থাকে প্লাজমা, 45% থাকে সেলুলার পার্ট। এবারে যখন কোনো একটা ব্লাড কোনো একটা নিউট্রিশন অক্সিজেন নিয়ে কোনো টিস্যুতে যাচ্ছে, ব্লাড কিন্তু ডিরেক্ট টিস্যুতে রিলিজ হয় না, কেননা আমাদের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম সেটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। কখনোই ব্লাড ক্যাপিলারি থেকে বেরিয়ে এসে টিস্যুর সাথে কানেক্ট করবে না। ও কি করে? ব্লাডের ভিতরে যে লিকুইড পার্ট, যেটাকে আমরা বলছি প্লাজমা, প্লাজমাটা ডিফিউজ হয়ে বেরিয়ে আসে এবং ওই টিস্যুতে গিয়ে নিউট্রিশন দেয়, আবার ব্যাকে চলে আসে আমাদের ব্লাড ক্যাপিলারিতে। ওই যে প্লাজমা যখন টিস্যুর চারপাশে চলে এলো ডিফিউজ হয়ে এবং নিউট্রিশন অক্সিজেন এগুলোর এক্সচেঞ্জ করছে, তখন সেই লিকুইডটার নাম হয়ে যায় লিম্ফ। এবার কি হচ্ছে না, লিম্ফ ইজ দ্য ফ্লুইড সারাউন্ডিং দ্য বডি সেল। তা টিস্যুতে কি আছে? সেল আছে, তাহলে সেলের চারপাশে যে লিকুইড আছে সেটাকে বলছে আমাদের লিম্ফ। ইট ইজ এসেন্সিয়ালি দ্য ব্লাড প্লাজমা, অ্যাকচুয়ালি এটা ব্লাড প্লাজমাই, দ্যাট হ্যাজ উইচ আউট অফ দ্য ব্লাড ভেসেলস, যেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল থেকে বেরিয়ে এসছে কোথায়? টিস্যুর ভিতরে। তাহলে টিস্যুর চারপাশে যে লিকুইড আছে সেটাকেই আমরা বলছি লিম্ফ। ইট কন্টেন্স হোয়াইট ব্লাড সেল অ্যান্ড নট দ্য রেড ব্লাড সেল। এবারে আমাদের যে ডব্লিউবিসি আছে সে তো অ্যামিবয়েড মুভমেন্ট করতে পারে। এবারে ডব্লিউবিসির যে অ্যামিবয়েড মুভমেন্ট তার নাম হচ্ছে ডায়াপেটেসিস, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজে থেকে মুভ করতে পারে, কিন্তু আরবিসি পারে না। আমাদের যে হার্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছে, এর ফলে যে প্রেসার জেনারেট হচ্ছে, এর ফলে আরবিসি সেই প্রেসার অনুযায়ী যাচ্ছে। আরবিসি নিজে থেকে কোনো একটা জায়গায় যেতে পারে না এবং কখনোই ব্লাড ক্যাপিলারি থেকে বাইরে বেরোয় না। ব্লাড ক্যাপিলারি থেকে বাইরে বেরোতে পারে ডব্লিউবিসি। তাই
লিম্ফের ভিতরে ডব্লিউবিসি পাওয়া যাবে কিন্তু আরবিসি পাওয়া যাবে না। লিম্ফ আর কিছুই নয়, সেটা প্লাজমাই। যখন প্লাজমাটা ক্যাপিলারি থেকে বাইরে বেরিয়ে এলো, এসে টিস্যুর চারপাশে যে সেল আছে সেলের চারপাশে এসে গেল এবং সেখানে ডিফিউশন হচ্ছে, অক্সিজেন দিচ্ছে, CO2 নিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে, এক্সক্রিটরি মেটেরিয়াল কালেক্ট করছে, তখন ওই লিকুইডটার নাম হয়ে যাচ্ছে লিম্ফ। ওই লিম্ফে ডব্লিউবিসি আছে কিন্তু আমাদের আরবিসি নেই। তাহলে এখানেই আমাদের পুরো কানেকটিভ টিস্যু শেষ হলো। এবারে আমরা দেখে নেব মাসেল টিস্যু। মাসেল টিস্যু ফর্ম দ্য মাসেলস অফ দ্য বডি। মাসেল টিস্যু ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স, দাস দে হেল্প দ্য বডি ইন ইটস মুভমেন্টস। তাহলে আমাদের যে মাসেল টিস্যু, এটা আমাদের যে বডির মাসেল আছে সেটাকে ফর্ম করে, এ কন্ট্রাক্ট করতে পারে, রিল্যাক্স করতে পারে, আর কি আমাদের মুভমেন্টসে হেল্প করে। এই মাসেল টিস্যুর আন্ডারে তিনটে টাইপস আছে, একটা স্ট্রিয়েটেড মাসেল, আনস্ট্রিয়েটেড মাসেল, আরেকটা আছে কার্ডিয়াক মাসেল। এই স্লাইডে আমরা স্ট্রিয়েটেড মাসেল আর আনস্ট্রিয়েটেড মাসেলটা দেখে নেব। যদি আমরা স্ট্রিয়েটেড মাসেল দেখি, এর অন্য আরো দুটো নাম আছে। স্ট্রিয়েটেড মাসেলসের নাম স্কেলিটাল মাসেল, এই মাসেলসের আরেকটা নাম আছে ভলেন্টারি মাসেল। তার কারণ হলো এই মাসেলটা আমাদের কন্ট্রোলে থাকে। আমরা নিজের ইচ্ছায় এই হাতটাকে যে বেন্ড করছি, তার মানে কি আমাদের কন্ট্রোলে আছে, তাই এটাকে বলা হয় ভলেন্টারি মাসেল। এই মাসেলটার নাম স্ট্রিয়েটেড মাসেল কেন হলো? এর যে সেল আছে, এই যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি 1 2 3 তিনটে সেল আছে, প্রত্যেকটা সেলে ব্যান্ড আছে, ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড। এটা থাকার জন্য এটাকে বলা হচ্ছে স্ট্রিয়েটেড মাসেল। এবার এই মাসেল আমাদের বোনসের সাথে লেগে থাকে বলে এর নাম হচ্ছে স্কেলিটাল মাসেল। এবারে যদি আমরা দেখে নিই, স্ট্রিয়েটেড মাসেলস আর আন্ডার দ্য কন্ট্রোল অফ আওয়ার উইল, দে আর মেড অফ লং ফাইবার্স। মাসেলের যে সেল, মাসেল টিস্যুর যে সেল আছে তাদেরকে আমরা ফাইবার বলি, তাই ব্র্যাকেটে লিখে দিয়েছি সেলস, হুইচ আর নিউক্লিয়েটেড অ্যান্ড স্ট্রিয়েটেড। একটা সেলে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস আছে, তাই এটাকে মাল্টি নিউক্লিয়েটেড সেলও বলা যেতে পারে। নিউক্লিয়েটেড অ্যান্ড স্ট্রিয়েটেড লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডস রান অ্যাক্রস দ্য ফাইবার। তাহলে এই সেলের ভিতর দিয়ে লাইট এবং ডার্ক ব্যান্ড আছে, আমি যেটাকে ব্যান্ড বলে লিখেছি। দিস মাসেল মুভস অনলি হোয়েন ইউ ওয়ান্ট ইট টু। যখন আমরা চাইবো তখনই এই মাসেলটা মুভ করবে, মানে পুরোপুরি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। দে কনস্টিটিউট অ্যাবাউট 50% অফ দ্য বডি ওয়েট। তাহলে আমাদের যে বডি ওয়েট তার 50% কে ক্যারি করছে? এই মাসেল। দিস মাসেল আর ফাউন্ড ইন দ্য আর্ম, ফেস, লেগস এটসেট্রা। তাহলে হাত, পা, ফেস, এই সব জায়গায় যেখানে যেখানে বোনস আছে সেখানে সেখানে কিন্তু আমাদের এই স্ট্রিয়েটেড মাসেল আছে, যাকে বলা হয় স্কেলিটাল মাসেল। আর একটা নাম আছে এর ভলেন্টারি মাসেল, তার কারণ এই মাসেলকে আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি। এবারে যদি আমরা দেখে নিই আনস্ট্রিয়েটেড মাসেল, এই মাসেলটা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে না। এই মাসেল কোনো বোনসের সাথে লেগে নেই। এই মাসেল আমাদের বডির যে ভিসেরাল অর্গ্যান, বডির ভিতরে যে অর্গ্যান আছে সেই জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। এদের যে সেলগুলো আছে তাদের হচ্ছে আমাদের দুই সাইডে এরকম ছুঁচ মতো হয় আর মাঝখানটা ফুলো, এটাকে বলে স্পিন্ডল সেল। আর প্রত্যেকটা সেলে একটা করে নিউক্লিয়াস আছে। যেমন এই সেলে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ছিল, এই সেলে কিন্তু একটা করে সিঙ্গেল নিউক্লিয়াস আছে। আর যেহেতু কোন রকম ব্যান্ড, এরকম ব্যান্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এটাকে বলা হয় স্মুথ মাসেল। কি বলছে? আনস্ট্রিয়েটেড মাসেল। আনস্ট্রিয়েটেড মাসেলস আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ আওয়ার উইল। এটা আমাদের কন্ট্রোলে থাকে না। দে আর মেড আপ অফ স্পিন্ডেল শেপ ট্যাপরিং সেল হুইচ আর ইউনিনিউক্লিয়েটেড। তাহলে ট্যাপরিং এন্ড মানে কি দুদিকটা ছুঁচ আর ভিতরে একটা করে কি নিউক্লিয়াস থাকে। দে আর ফাউন্ড ইন দ্য ওয়ালস অফ দ্য ইন্টেস্টাইন হেল্পিং ইন দ্য প্যাসেজ অফ দ্য ফুড। তাহলে ইন্টেস্টাইনের মাসেলে থাকে। মাসেল অফ আইরিস আমাদের চোখে থাকে। স্কিনে থাকে। এই যে স্কিনটা আছে আমরা নিজের ইচ্ছায় কি এটা ফোল্ড করতে পারবো না। মাসেলটা মুভ করছে বলে স্কিনের মধ্যে মুভমেন্ট আসছে, কিন্তু এই যে আমি স্কিনটাকে এরকম করে দিলাম, এটা কিন্তু আমরা নিজের ইচ্ছায় করতে পারবো না। ওই স্কিনটা কিন্তু অটোমেটিক্যালি বেন্ড করবে না। আর কি লাইনিং অফ ব্লাড ভেসেলস। তাহলে ব্লাড ভেসেলস এর ভিতরে স্ট্রিয়েটেড মাসেল দেখতে পাওয়া যায়। ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউটেরাস, এই সমস্ত জায়গায় আমাদের এই আনস্ট্রিয়েটেড মাসেল দেখতে পাওয়া যায়। আর এই মাসেল আমাদের কন্ট্রোলে থাকে না। এই স্লাইডে আমরা স্ট্রিয়েটেড মাসেল আর আনস্ট্রিয়েটেড মাসেল দেখলাম। নেক্সট স্লাইডে আমরা একটা অন্যরকম মাসেল, কার্ডিয়াক মাসেল, যে মাসেলটার মধ্যে স্ট্রিয়েটেড মাসেলও ক্যারেক্টারিস্টিক্স আছে আবার স্মুথ মাসেলও ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আমরা দেখে নেব। এবারে আমরা দেখে নেব কার্ডিয়াক মাসেল। আমরা যে টপিকটা পড়ছিলাম মাসেল টিস্যু, কার্ডিয়াক মাসেলটা হচ্ছে শেষ, মানে এর আন্ডারে যে তিনটে ছিল, এর আগের স্লাইডে আমরা
স্ট্রিয়েটেড মাসেল, আনস্ট্রিয়েটেড মাসেল দেখে নিয়েছি। এই স্লাইডে আমরা দেখব কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলস আর ইনভলেন্টারি ইন ফাংশন। তার মানে আমি বলেছিলাম এই যে কার্ডিয়াক মাসেলের ক্যারেক্টারিস্টিকটা এমন, কিছুটা স্মুথ মাসেলের মতো, কিছুটা স্কেলিটাল মাসেলের মতো। তাহলে এটা কি ইনভলেন্টারি, মানে স্মুথ মাসেল যেটা আমাদের কন্ট্রোলে নেই। ইন ফাংশন অ্যান্ড ফাউন্ড অনলি ইন দ্য ওয়াল অফ হার্ট। তাহলে এই মাসেলটা শুধুমাত্র আমাদের যে হার্ট আছে তার ওয়ালে দেখতে পাওয়া যায়। দ্য ফাইবার্স অফ কার্ডিয়াক মাসেলস আর স্ট্রিয়েটেড। স্ট্রিয়েটেড মানে লুকিং লাইক এ স্কেলিটাল মাসেল। ইউনিনিউক্লিয়েটেড, আবার একটা করে সিঙ্গেল নিউক্লিয়াস থাকে লাইক স্মুথ মাসেল। অ্যান্ড ব্রাঞ্চ, আগের যে মাসেল আমরা দেখলাম স্কেলিটাল মাসেল আর আমাদের স্মুথ মাসেল, ওরা কিন্তু ব্রাঞ্চ না, কার্ডিয়াক মাসেল হলো ব্রাঞ্চ। দে ক্যান কন্ট্র্যাক্ট উইদাউট আউটসাইড স্টিমুলেশন। তাহলে ও নিজে থেকেই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, কোনো স্টিমুলেশনের দরকার নেই। অ্যান্ড ডু নট গেট টায়ার্ড সুন, এবং সহজেই কিন্তু টায়ার্ড হয় না। তাহলে এইটা যদি আমরা ডায়াগ্রাম দেখি, এই যে 1 2 3 4 অ্যাকচুয়ালি 4টে সেল নয়, দুটো সেল। এখান থেকে এতটাই, দুটো মিলে একটাই সিঙ্গেল সেল, এই যে ব্রাঞ্চ হয়ে আছে, এর মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে, আবার ব্যান্ডও আছে। তাহলে এটা লুকিং লাইক এ কিছুটা স্মুথ মাসেল, কিছুটা স্কেলিটাল মাসেল। এইটাও সেম, একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা ব্যান্ড, এটা সেল। তো এই হলো আমাদের কার্ডিয়াক মাসেল, যেখানে আমাদের ব্যান্ড দেখতে পাওয়া যায়, আবার ইউনিনিউক্লিয়েটেড, আমাদের নিজেদের কন্ট্রোলে নেই, আবার সহজে কিন্তু এ উইক হয়ে পড়ে না। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কি এই কার্ডিয়াক মাসেল কাজ করতে থাকবে। এটাই হলো আমাদের কার্ডিয়াক মাসেল। এখানেই আমাদের মাসেল টিস্যুটা শেষ হলো। এবারে আমরা দেখে নেব নার্ভাস টিস্যু। এই যে আমাদের নার্ভাস টিস্যু, এই টিস্যুর মধ্যে যে সেল দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নিউরন। নিউরনের ডায়াগ্রাম যদি আমরা দেখি, এটা একটা হেড রিজিয়ান, এটা একটা টেল রিজিয়ান। এই হেড রিজিয়ানটাকে বলা হচ্ছে সেল বডি অর সাইটন অর পেরিক্যারিয়ন, যে কোনো একটা নাম আমরা লিখতেই পারি। এর ভিতরে থাকে একটা গোল মতো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে থাকে নিজেল গ্র্যানিউলস। এই যে নিজেল গ্র্যানিউলস, এটা তৈরি হচ্ছে রাইবোসোম আর ফ্রেগমেন্ট অফ ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছোট ছোট টুকরো, তার উপর রাইবোসোম লেগে ফর্ম করছে নিজেল গ্র্যানিউলস, ভিতরে নিউক্লিয়াস। এবারে এই যে সাইটন, এখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে তাকে বলা হচ্ছে ডেনড্রন। সেই ডেনড্রন ফার্দার ডিভাইড হয়ে ফর্ম করছে ডেনড্রাইট। তাহলে এই রিজিয়নে আমরা কি দেখলাম, এটা একটা সাইটন, এর ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে থাকে নিজেল গ্র্যানিউলস। এই সাইটন থেকে যে প্রজেকশনগুলো বেরিয়েছে তাকে বলা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন যখন আবার ফার্দার ব্রেকডাউন করছে তাকে বলা হচ্ছে ডেনড্রাইট। আর অবশ্যই এর ভিতরে সাইটোপ্লাজম তো থাকবেই। এবারে একটা লং প্রজেকশন যেটা চলে এসছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে একটা অন্য একটা সেলের কভারিং থাকে, সেই কভারিংটার নাম হলো মাইলিন সিথ। আর মাইলিন সিথের এই যে নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিয়াস অফ সোয়ান সেল। তাহলে এইটা থেকে বুঝতে পারলাম এই মাইলিন সিথটাকে ফর্ম করেছে সোয়ান সেল, তারই এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস অফ সোয়ান সেল। এটা অ্যাকচুয়ালি কিন্তু নিউরনের পার্ট নয়, নিউরনের বাইরে অন্য একটা সেল যে এই কভারিংটা ফর্ম করেছে। এরম দুটো মাইলিন সিথের মাঝখানে যে গ্যাপ তাকে বলা হয় নোড অফ রেনভিয়ার। আর অ্যাক্সনের উপরে যে লেয়ারটা গেছে তাকে বলা হচ্ছে নিউরিলেমা। তাহলে অ্যাক্সনের উপরে যেটা গেছে সেটা হচ্ছে আমাদের এই যে মাইলিন সিথের উপর দিয়ে কভার হয়ে, অ্যাক্সনের উপর দিয়ে কভার হয়ে যেটা গেছে সেটাকে বলা হচ্ছে নিউরিলেমা। মানে প্রথমে অ্যাক্সন, তারপর মাইলিন সিথ, তার উপর দিয়ে যে কভারিংটা গেছে সেটাই হচ্ছে আমাদের নিউরিলেমা। এবারে দেখো এই যে পোর্শনটাকে আমি লিখেছি এক্সট্রা সেল কভারিং দ্য অ্যাক্সন, তার মানে এই যে সোয়ান সেল যেটা তো আমাদের নিউরনের পার্ট নয়, সে কি করছে অ্যাক্সনটাকে এরকম ভাবে রুমালের মতো বেন্ড করেছে, তারই নিউক্লিয়াসটা এইভাবে বেরিয়ে আছে। এবারে যদি অ্যাক্সনের এন্ডিং পোর্শনটা দেখা যায় তাকে বলে অ্যাক্সন এন্ডিং। এটা হলো সাইন্যাপটিক নব। এটাই হলো আমাদের স্ট্রাকচার অফ নিউরন। যদি এই ডায়াগ্রামটা পরীক্ষায় আঁকতে দেয় তাহলে আমাদের পুরো এই ডায়াগ্রামটা ভালো করে করতে হবে। এবারে একটা জিনিস আমি এক্সট্রা বলে দিই, আমাদের যে নার্ভ ইম্পালস, মানে আমি এই পেনটা এখানে টাচ করলাম, সেটা আমার ব্রেন সেন্স করলো, তাই তো? তাহলে এই ইম্পালসটা তো ব্রেন পর্যন্ত গেছে, তাহলে ইম্পালসটা কোন দিক থেকে কোন দিকে যায়? ডায়াগ্রাম দেখে মনে হবে অ্যাকশন থেকে ডেনড্রনের দিকে যায়, অ্যাকচুয়ালি না। ইম্পালসের যে মুভমেন্ট ডেনড্রাইট টু অ্যাকশন, মানে প্রথমে ডেনড্রাইট ইম্পালসটাকে সেন্স করবে, সেখান থেকে ডেনড্রনে যাবে, তারপরে সেল বডি, তারপরে অ্যাকশন। মানে ডেনড্রাইট টু অ্যাকশনের দিকে নার্ভ ইম্পালসটা যাচ্ছে। তাহলে ওই জন্য যে আমি অ্যারোটা দিয়েছি ডেনড্রাইটের দিকে, অ্যাকশনের দিকে দিয়েছি। এবারে এই যে অ্যাকশন, এর ভিতর থেকে যখন ইম্পালসটা যাচ্ছে সেটা হলো ইলেকট্রিক্যাল ইম্পালস, কিন্তু দুটো যে নিউরন আছে তার মাঝখানে এটা যে গ্যাপ,
গ্যাপটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেভ, আর ওভারঅল এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সাইন্যাপস। তাহলে সাইন্যাপসে কি থাকে? অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার, সেই নিউরো ট্রান্সমিটার এই সাইন্যাপটিক নবের ভিতরে থাকে। তাহলে ইম্পালসটা যখন এই সাইন্যাপস দিয়ে যাবে তখন ইম্পালসটা হয়ে যাবে কেমিক্যাল ইম্পালস। তাহলে এই ইলেকট্রিক্যাল ইম্পালস আর কেমিক্যাল ইম্পালস দুটোকে একসাথে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস। মানে আমাদের যে নিউরন আছে তার মধ্যে থেকে যে ইম্পালসটা যাবে সেটা হলো ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস। ইলেকট্রো কেন? তার কারণ অ্যাকশনের ভিতর দিয়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস আর সাইন্যাপসের মধ্যে দিয়ে যাচ্ছে কেমিক্যাল ইম্পালস। এবারে আরেকটা ছোট টপিক যদি আমরা দেখে নিই, এই তো আমাদের তো এই সিঙ্গেল একটা সেল এরকম নেই, নিউরন অনেক নিউরন একসাথে আছে, তখন ওদের সাইটনগুলো যখন একসাথে চলে আসছে তখন সেটাকে বলা হচ্ছে গ্যাংলিয়ন। তাহলে কালেকশন অফ সেল বডি ইজ নোন অ্যাজ গ্যাংলিয়ন। আর এই যে অ্যাকশনকে আমরা ফাইবার হিসেবেও ধরি, নার্ভ ফাইবার। তাহলে অ্যাকশনের আরেকটা নাম নার্ভ ফাইবার। তাহলে কি লিখেছি? বান্ডিল অফ নার্ভ ফাইবার। তাহলে বান্ডিল অফ অ্যাকশন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে নার্ভ। আর এই গ্যাংলিয়ন আর নার্ভ আমরা দেখতে পাই আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএসে। এই সেম জিনিস যখন আমাদের ব্রেনে চলে আসবে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তখন এর নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন এই গ্যাংলিয়নের নাম হয়ে যাবে নিউক্লি। আরো ডিটেলে যদি আমরা দেখি ক্লাস 10-এ আমরা দেখব এই যে আমরা লিখেছি গ্যাংলিয়ন কালেকশন অফ সেল বডি, এটা কিন্তু আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস। কিন্তু যদি এটা সিএনএস হতো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেনের ভিতরে যদি এই স্ট্রাকচার দেখতে পাওয়া যেত তখন তার নাম আর গ্যাংলিয়ন থাকতো না, তার নাম হয়ে যেত নিউক্লি। আর যেটার নাম নার্ভ সেটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেনে যদি দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় ট্র্যাক্ট। তো এই হলো আমাদের ওভারঅল নার্ভাস টিস্যু। আমরা যে টপিকটা করছিলাম টিস্যুর আন্ডারে দু রকমের টিস্যু পড়া হয়, একটা অ্যানিমেল টিস্যু একটা প্ল্যান্ট টিস্যু। অ্যানিমেল টিস্যু আমরা স্টার্ট করেছিলাম, অ্যানিমেল টিস্যু সব থেকে যেটা লাস্ট টিস্যু ছিল সেটা হলো আমাদের নার্ভাস টিস্যু, সেটা আমরা দেখে নিলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি প্রথমবার এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পুরো ক্লাস 9-এর সমস্ত চ্যাপ্টার আমি আমার এই চ্যানেল লার্নিং এখানে আমি করিয়ে দেবো। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরও এই ক্লাসটা যদি লাগে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।